একটি 20 বছরের যুবক ছেলে একটি সেঠজির কাছে কাজ করত। ছেলেটির বাবা মা কেউ ছিল না। ছেলেটির জীবনে অনেক বেশি সমস্যা ছিল। ছেলেটি প্রতিদিন সেঠজির কাছে কাজে যেত, সেখান থেকে কাজ করে টাকা রোজগার করে নিয়ে আসতো এবং বাড়ি ফিরে এসে সমস্ত কাজ নিজেকেই করতে হতো। আর এরপরে একদিন ছেলেটি কাজ করে বাড়ি ফেরার সময় দেখতে পায় একটি বৃদ্ধ ফকির কাঁধে করে 3টি বস্তা নিয়ে একটি শহর থেকে অন্য আরেকটি শহরের দিকে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পরে ওই বৃদ্ধ ফকিরটা ক্লান্ত হয়ে একটি গাছের নিচে বসে পড়ে। আর ওই ছেলেটি ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। ছেলেটিকে দেখে ওই বৃদ্ধ ফকির ছেলেটিকে ডাকে আর ছেলেটিকে বলে, তুমি কি আমার একটু সাহায্য করতে পারবে? আমার এই বস্তাগুলো অনেক ভারী আর আমার অনেক বয়স হয়ে গেছে। আমি বেশিক্ষণ পর্যন্ত এই ভারী বস্তাগুলো নিয়ে যেতে পারছি না আর আমি অনেক বেশি ক্লান্ত হয়ে গেছি। তাই তুমিও তো এই রাস্তা দিয়েই যাচ্ছ, তুমি কি আমার একটি বস্তা নেবে আর আমাকে পাশের গ্রামে পৌঁছে দেবে? এর পরিবর্তে আমি তোমাকে 3টি সোনার মুদ্রা দেব। ছেলেটি ওই ফকিরের এই সমস্ত কথা শুনে ফকিরকে বলে, কোনো সমস্যা নেই বাবা, আমি আপনাকে অবশ্যই সাহায্য করব, বলুন আপনি কোথায় যাবেন। আর এটা বলেই ছেলেটি ওই ফকিরের একটি বস্তা নিজের কাঁধে তুলে নেয়। আর তখন ওই ছেলেটি বুঝতে পারে এই বস্তাগুলো সত্যিই অনেক ভারী। ছেলেটি এখন ওই ফকিরের সঙ্গে এগিয়ে যেতে থাকে। কিছু দূর যাবার পরে তারা একটি নির্জন স্থানে গিয়ে পৌঁছায়। আর তখন ওই ছেলেটি কৌতূহলের সঙ্গে ওই ফকিরকে জিজ্ঞেস করে, বাবা এই বস্তার মধ্যে আপনি এমন কি রেখেছেন যে এই বস্তাগুলো এত বেশি ভারী? তখন ওই ফকির ছেলেটিকে উত্তরে বলে, তেমন কিছু নয়, এই বস্তার মধ্যে কিছু তামার কয়েন আছে আর এই কারণেই এই বস্তা অনেক বেশি ভারী হয়ে গেছে। ফকিরের এই কথা শুনে ছেলেটি মনে মনে ভাবে, এই বাবা নিশ্চয়ই কোনো ব্যবসায়ী আর এই কারণেই এতগুলো তামার কয়েন নিয়ে সফর করছে। আর তখন ছেলেটির মনে একটি কথা আসে, আমি এই সব কিছু কেন চিন্তা করছি? আমাকে তো কেবল এই বস্তাটিকে পাশের গ্রাম পর্যন্ত পৌঁছে দিতে হবে। ছেলেটির মনে যখন এই চিন্তা আসে, ছেলেটি তামার কয়েনের এই চিন্তাটাকে নিজের মন থেকে দূর করে দেয় আর সামনের দিকে চলতে থাকে। কিছু সময় পরে দুইজন একটি নদীর ধারে এসে পৌঁছায়। ছেলেটি যুবক ছিল, এই কারণে ছেলেটি কোনো কিছু না ভেবেই নদীতে নেমে পড়ে। কিন্তু ওই ফকির এখনো পর্যন্ত নদীর ধারে দাঁড়িয়েছিল। এরপরে ওই ছেলেটি ফকিরকে বলে, কি হলো বাবা, এগিয়ে চলুন, আমাদের এই নদীটা পার করতে হবে, তারপরেই তো আমরা ওই গ্রামে পৌঁছাতে পারবো। এরপরে ওই ফকির ওই ছেলেটিকে বলে, আমি জানি আমাদের এই নদীটা পার করতেই হবে, কিন্তু যেমনটা তুমি জানো আমি এখন অনেক বেশি বৃদ্ধ হয়ে গেছি আর এই 2টো বস্তা নিয়ে আমি এই নদীটা পার করতে পারবো না। যদি আমার পা ফসকে যায় তাহলে কি হবে? তুমি কি আমার আরেকটি বস্তা নেবে? আমি তোমাকে এর পরিবর্তে আরো 3টি স্বর্ণ মুদ্রা দেব। এরপরে ওই ছেলেটি একটু হাসে আর বলে, বাবা আপনি আমাকে লজ্জা দিচ্ছেন। যদি আপনি আমাকে স্বর্ণ মুদ্রা নাও দেন তারপরেও আমি আপনাকে সাহায্য করব। আমি আপনাকে গ্রাম পর্যন্ত অবশ্যই পৌঁছে দিয়ে আসব। এরপরে ওই ফকির ছেলেটিকে বলে, তুমি তো সত্যি অনেক ভালো মানুষ। আর এটা বলে দ্বিতীয় বস্তাটা ওই ছেলেটির কাঁধে তুলে দেয়। ছেলেটি যখন দ্বিতীয় বস্তাটা কাঁধে নেয় তখন ছেলেটি বুঝতে পারে এই বস্তাটাও অনেক ভারী। এরপরে তারা ওই নদীটা পার করে নেয়। আর এরপরে ছেলেটি ওই ফকিরকে জিজ্ঞেস করে, বাবা এই দ্বিতীয় বস্তার মধ্যে কি আছে, কারণ এই বস্তাটাও অনেক বেশি ভারী। এরপরে ফকির ছেলেটিকে উত্তরে বলে, এই বস্তার মধ্যে চাঁদির কয়েন আছে আর এই কারণেই এই বস্তাটা অনেক বেশি ভারী হয়ে গেছে। ফকিরের মুখে এই কথা শুনে ছেলেটি চিন্তা করে, একটি বস্তাতে তামার কয়েন, একটি বস্তাতে চাঁদির কয়েন, এটা দেখে তো মনে হচ্ছে এই ফকির নিশ্চয়ই অনেক দূর থেকে আসছে আর উনি হয়তো ওনার সমস্ত সম্পত্তি বিক্রি করে দিয়ে এই সমস্ত কয়েন জোগাড় করেছে। আর কিছুটা দূর এগিয়ে যাবার পরে তারা একটি নির্জন রাস্তাতে গিয়ে পৌঁছায়। তখন ছেলেটির মনে কিছু চিন্তা আসতে থাকে। ছেলেটি ভাবে, এটা তো একটি নির্জন জায়গা, এখন যদি আমি এই সমস্ত কয়েনগুলো নিয়ে এখান থেকে পালিয়ে যাই তাহলে এই ফকির তো আমাকে কোনোভাবেই ধরতে পারবে না আর এই সমস্ত কয়েন দিয়ে আমি একটি ভালো দোকান তৈরি করতে পারবো, আমি আমার একটি নতুন ব্যবসা শুরু করতে পারবো। যদিও ওই বৃদ্ধ ফকির এই সমস্ত অর্থ এখন আর কি করবে, এর থেকে ভালো হলো এই সমস্ত কয়েনগুলো আমিই নিয়ে নিই। ছেলেটি এই সব কিছু চিন্তা করছিল, তখন হঠাৎ করেই তার নিজের এই চিন্তার জন্য আফসোস হয় আর ভাবে, আমি এই সব কিছু কি চিন্তা করছি? এই ফকির বাবা না জানি কোথায় থেকে আসছে আর না জানি কত পরিশ্রম করে এই অর্থ জোগাড় করেছে। আমার এই সব কিছু চিন্তা করা উচিত নয়। আর কিছু সময়ের জন্য ছেলেটি তার মনের চিন্তাগুলোকে নিয়ন্ত্রণ করে নেয়। আরও কিছুটা দূর যাবার পরে তারা একটি পাহাড়ের কাছে এসে পৌঁছায়। এরপরে ওই ফকির বাবা ছেলেটিকে বলে, এই পাহাড়ে আমি উঠতে পারবো না, আমি অনেক বেশি বৃদ্ধ হয়ে গেছি আর আমার হাঁটুতে অনেক বেশি ব্যথা। যদি তুমি আমার এই 3য় বস্তাটাও নাও তাহলে আমি তোমাকে আরও 3টি সোনার মুদ্রা দেব, কিন্তু মনে রেখো এই বস্তাগুলো যেন ফেলে দিও না। এরপরে ওই ছেলেটি ফকিরকে বলে, বাবা এই 3য় বস্তার মধ্যে কি আছে? তখন ওই ফকির বলে, এই বস্তার মধ্যে সোনার কয়েন আছে। এটা শুনে ছেলেটির মনের মধ্যে লোভ তৈরি হয়। ছেলেটি চুপচাপ 3য় বস্তাটা ওই বৃদ্ধ লোকটির কাছে থেকে নিয়ে নেয় আর দুজনেই ধীরে ধীরে পাহাড়ের উপরে ওঠা শুরু করে। এখন ছেলেটি মনে মনে এটা চিন্তা করছিল, যদি আমি এই সমস্ত অর্থগুলো পেয়ে যাই তাহলে আমার সম্পূর্ণ জীবনটা তো আরামের সঙ্গে কেটে যাবে।
যদিও এই বাবা তো বৃদ্ধ হয়ে গেছে, এনার এখন এত বেশি অর্থ কিসের প্রয়োজন? আমি একটা কাজ করি, এই সমস্ত অর্থ নিয়ে এখান থেকে আমি পালিয়ে যাই। ছেলেটির মনে এই রকমই হাজারো চিন্তা আসছিল। ছেলেটির মন তাকে নিয়ন্ত্রণ করে নিয়েছিল, আর ছেলেটির মন তার কথাকে সঠিক প্রমাণ করার জন্য তাকে অনেক কিছু বলছিল। সবশেষে ছেলেটির মনে এই চিন্তা আসে, এই ফকির বাবা নিশ্চয়ই কোনো চোর, তা না হলে এনার কাছে এত বেশি স্বর্ণমুদ্রা কিভাবে আসলো? যদি ইনি কোনো ব্যবসায়ী হতো তাহলে এভাবে পায়ে হেঁটে যাত্রা করতো না, আর যদি এনার কাছে এত বেশি অর্থ ছিল তাহলে নিশ্চয়ই কোনো না কোনো বাহন নিয়ে যাত্রা করত। নিশ্চয়ই এই বাবা কোনো না কোনো চোর, আর চোরের কাছে থেকে চুরি করাটা কোনো অপরাধ নয়। এটা ভেবেই ওই ছেলেটি ফকিরের থেকে অনেক দ্রুত হাঁটা শুরু করে, আর দেখতে দেখতে ছেলেটি অনেক আগে চলে আসে। আর ছেলেটি এটা চিন্তা করে, যখন এই পাহাড় থেকে নিচে নামার সময় হবে আমি এই 3টে বস্তা নিয়ে পালিয়ে যাব, তাহলে আমার গরিবিটা চিরদিনের মতো দূর হয়ে যাবে। কিছুক্ষণ পরে যখন ছেলেটি পাহাড়ের উপরে পৌঁছে যায় আর নিচের দিকে নামা শুরু করে, তখন ছেলেটি ওই ফকিরের চোখে ফাঁকি দিয়ে 3টে বস্তা নিয়ে দ্রুত নিচে নেমে আসে। ছেলেটি খুব দ্রুত দৌড়াতে দৌড়াতে নিজেকে বাঁচিয়ে নিজের ঘরে এসে পৌঁছায়। ছেলেটি এখন অনেক বেশি খুশি ছিল। ছেলেটি ভাবে, আমি দ্রুত এই বস্তাগুলো থেকে সমস্ত টাকা বার করে নিই। আর এটা ভেবে ছেলেটি যখন প্রথম বস্তাটা খোলে, সেখানে দেখতে পায় লোহার জং ধরা কিছু কয়েন আছে। এটা দেখে ছেলেটি বিশ্বাস করতে পারে না। এরপরে ছেলেটি দ্রুত দ্বিতীয় বস্তাটা খোলে, সেই বস্তার মধ্যেও ছেলেটি লোহার জং ধরা কয়েন দেখতে পায়। এটা দেখে ছেলেটি অবাক হয়ে যায় আর ভাবে, ওই ফকির তো আমাকে অন্য কিছু বলেছিল। সবশেষে ছেলেটি তৃতীয় বস্তাটা খোলে, আর ওই বস্তার মধ্যেও লোহার জং ধরা কয়েনই দেখতে পায়। এটা দেখে ছেলেটি অনেক বেশি রেগে যায়। ছেলেটি ভাবে, ওই ফকির আমাকে এত বড় মিথ্যা কথা কেন বলল? ওই ফকির আমাকে এমনটা কেন বলেছিল? একটি বস্তার মধ্যে তামার কয়েন আছে, একটির মধ্যে চাঁদির কয়েন আছে এবং একটির মধ্যে সোনার কয়েন আছে। এই সব কিছু যখন ছেলেটি চিন্তা করছিল, তখন ছেলেটি ওই বস্তার মধ্যে থাকা একটি চিঠি দেখতে পায়। ছেলেটি চিঠিটা হাতে নিয়ে পড়া শুরু করে। ওই চিঠিতে লেখা ছিল, এই সম্পূর্ণ নাটকটা একটি সৎ মানুষ খোঁজার জন্য তৈরি করা হয়েছে। আমি এই রাজ্যের রাজা, আমার কোনো সন্তান নেই, আর এই কারণেই আমি এই পরিকল্পনাটা তৈরি করেছি, যাতে আমি আমার রাজ্যের জন্য একটি সৎ মানুষ খুঁজে বার করতে পারি, যে আমার মারা যাবার পরে এই রাজ্যের রাজা হবে এবং আমার এই রাজ্যকে সামলে রাখবে। আর এই রাজ্যের দায়িত্বটা আমি তাকেই দিতে চাই যে সম্পূর্ণরূপে সৎ হবে, যার মনের মধ্যে কোনো রকমের লোভ থাকবে না। এটা পরেই ছেলেটি জোরে জোরে চিৎকার করে কান্না করা শুরু করে, কারণ ছেলেটি এটা জানতো, যদি সে তার মনের চিন্তাকে নিয়ন্ত্রণ করতে পারত তাহলে আজ তার জীবনটা অন্য রকমের হয়ে যেত। কিন্তু সে তার মনের চিন্তাগুলোকে নিয়ন্ত্রণ করতে পারেনি, আর এই কারণেই তাকে এখন আফসোস করতে হচ্ছে। বন্ধুরা, গৌতম বুদ্ধ আমাদের সবসময় এটাই বলতেন, আমাদের মনই হলো সবকিছু। আপনি যেমনটা চিন্তা করবেন আপনি ঠিক তেমনটাই হয়ে যাবেন। আর এই কারণেই আপনার সব থেকে বড় শত্রুটাও আপনার ততটা ক্ষতি করতে পারবে না যতটা আপনার মনের এই নেগেটিভ চিন্তাগুলো আপনার ক্ষতি করতে পারে। গৌতম বুদ্ধ বলেন, নিজের ভিতরে মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করো। আমাদের ভিতরে যে চিন্তাগুলো আছে সেই চিন্তাগুলোই শব্দে পরিণত হয়, আর ওই শব্দগুলোই আমাদের কর্মে পরিণত হয়। বারবার একই কর্ম করার ফলে সেটা আমাদের অভ্যেসে পরিণত হয়, আর এই অভ্যেস ধীরে ধীরে আমাদের চরিত্র তৈরি করে, আর আমাদের এই চরিত্রই আমাদের ভাগ্য তৈরি করে। এই কারণে সবসময় আমাদের মনের চিন্তাগুলোকে দেখা উচিত। আমাদেরকে এটা অবশ্যই জানতে হবে আমাদের মনে কী রকমের চিন্তা আসছে। আমাদের দুর্বলতাটা একটি ছোট চিন্তা থেকেই শুরু হয়, আর এটা হলো একটি বীজের মতো। আর যদি এটা বীজ থাকতেই নষ্ট না করা হয় তাহলে এই ছোট বীজটাই একদিন বড় বৃক্ষে পরিণত হবে, আর তখন আমাদের চিন্তা করার ক্ষমতাটাকে সম্পূর্ণরূপে নষ্ট করে দেবে। যেমনটা আপনারা এই গল্পে দেখলেন, ওই যুবক ছেলেটির মন তাকে ভুল রাস্তায় নিয়ে গেছিল, আর তার সঠিক চিন্তা করার ক্ষমতাটাকে দুর্বল করে দিয়েছিল, যে কারণে ছেলেটি এটা বুঝতে পারেনি যে এখন তার কি করা উচিত। আর তার লোভ তাকে এমনভাবে নিয়ন্ত্রণ করে নেয় যে সে ওই 3টে থলে নিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়। আর এই কারণে যখন আপনার মনে প্রথমবার কোনো একটি খারাপ চিন্তা আসবে তখনই আপনি ওই চিন্তাটাকে দূর করে দেবেন, তা না হলে ওই ছোট চিন্তাটাই অনেক বড় হয়ে যাবে, আর আপনাকে কোনো না কোনো ভুল রাস্তায় সেটা নিয়ে যাবে, আর আপনি তখন চাইলেও আর নিজেকে আটকাতে পারবেন না। তাই আপনাকে সবসময় ভালো কিছু চিন্তা করতে হবে, আপনার উদ্দেশ্যটা সবসময় ভালো হতে হবে, তাহলেই আপনি ভুল করা থেকে বেঁচে থাকতে পারবেন। অনেক পুরনো দিনের কথা, একটি ছোট্ট শহরে অনেক ধনী একটি সেট ছিল। ওই ধনী সেটের কাছে সব কিছু ছিল, কোনো কিছুরই কমতি ছিল না। ওই সেট ওনার জীবনে অনেক সফলতা অর্জন করেছে। যে শহরে ওই সেটজি ব্যবসা করার জন্য গেছে সেখান থেকেই সফল হয়ে ফিরেছে। ওই সেটজি কখনোই জীবনে হেরে যায়নি। ওই সেটজির বাবা ওনাকে 4টি এমন কথা বলে রেখেছিলেন যে কথাগুলোকে ওই সেটজি নিয়মিত পালন করত, আর ওই 4টি কথা পালন করার কারণেই সেটজি জীবনে এত বেশি সফল হতে পেরেছিল। এভাবেই অনেকটা সময় পার হয়ে যায়, আর এখন ওই সেটজি বৃদ্ধ হয়ে যায়। সেটজি বুঝতে পারে যে আমার মৃত্যুটা খুবই কাছে চলে এসেছে, আর আমি যে কোনো সময় মারা যেতে পারি।
এছাড়া ওই শেঠজি জানতো যে তার ছেলেটা একটু ভোলা টাইপের। এই কারণে শেঠজি তার ছেলেকে নিজের কাছে ডাকে আর বলে, আমি আমার বাবার কাছে থেকে 4টি কথা শিখেছিলাম, আর এই 4টি কথাকেই আমি আমার সারা জীবন পালন করেছি। আর ওই 4টি কথা অনুসরণ করার কারণেই আজ আমি আমার জীবনে এত বেশি সফল হতে পেরেছি। কিন্তু আমি চাই তুমি আমার থেকে অনেক বেশি এগিয়ে যাবে, তুমি আরও বেশি ধনসম্পদ রোজগার করবে এবং নিজের নাম বড় করবে। আর এর জন্য আজ আমি তোমাকে এই পৃথিবীর 4টি এমন গুরুত্বপূর্ণ কথা বলতে যাচ্ছি যা আমাকে আমার বাবা বলেছিল, আর ওই কথাগুলোকে পালন করেই আমি জীবনে এতটা সফল হতে পেরেছি। আর এখন তুমিও যদি এই 4টি কথাকে তোমার জীবনে পালন করো, তাহলে তুমিও তোমার জীবনে অনেক বেশি সফল হতে পারবে। এরপরে ওই শেঠজি বলে, সবার প্রথম কথাটা হলো কাজের মধ্যে ছায়াতে যাবে এবং ছায়াতেই ফিরে আসবে। দ্বিতীয় কথা হলো নিজের বাড়ির চারপাশে চামড়ার বাঁধ রেখে দেবে। তৃতীয় কথা হলো খাবার সবসময় মিষ্টি করে খাবে। এবং চতুর্থ কথা হলো নিজের স্ত্রীকে সবসময় বেঁধে রাখবে। এটা বলেই শেঠজি নিশ্চিন্ত হয়ে যায়, কারণ সে জানতো তার এই কথাগুলোকে তার ছেলে অবশ্যই পালন করবে। আর কিছুদিন পরে ওই শেঠজি মারা যায়। আর নিজের বাবা মারা যাওয়ার পরে ওই ছেলেটি এই 4টি কথাকে একটি কাগজের মধ্যে লিখে নেয়, যাতে সে এই 4টি কথাকে কখনো ভুলে না যায়। আর এরপরে ছেলেটি ওই 4টি কথাকে নিজের জীবনে পালন করা শুরু করে। প্রথম যে কথাটা ছেলেটির বাবা বলেছিল, কাজের মধ্যে ছায়াতে যাওয়া এবং ছায়াতেই ফিরে আসা। আর এই কারণেই ছেলেটি নিজের বাড়ি থেকে নিজের দোকান পর্যন্ত একটি প্যান্ডেল তৈরি করে দেয়, কারণ ওই ছেলেটির কাছে অনেক বেশি টাকা ছিল আর তাকে কেউ আটকানোর মতোও ছিল না। আর যখনই ওই ছেলেটিকে কেউ জিজ্ঞেস করতো যে তুমি এমনটা কেন করলে, তখন ওই ছেলেটি বলতো যে আমার বাবা আমাকে এমনটা করতে বলে গেছে। এরপরে ছেলেটি তার বাবার বলা দ্বিতীয় কথাটা অনুসরণ করে। ছেলেটি তার বাড়ির 2 দিকে চামড়ার 2টি দেওয়াল তৈরি করে দেয়। আর এটা দেখে চারপাশের মানুষজন অনেক বেশি রেগে যায়, কারণ ওই চামড়ার কারণে দুর্গন্ধ তৈরি হওয়া শুরু হয়ে যায়। আর যেহেতু ওই ছেলেটির কাছে অনেক বেশি অর্থ ছিল, তাই কেউ এর বিরোধিতা করতে পারছিল না। ছেলেটির বাবা তৃতীয় যে কথাটা বলেছিল, খাবার সবসময় মিষ্টি করে খেতে, এই কারণেই ছেলেটি তার স্ত্রীকে প্রতিদিন খাবারের মধ্যে কিছু না কিছু মিষ্টি তৈরি করতে বলতো। ছেলেটির বাবা চতুর্থ যে কথাটা বলেছিল, নিজের স্ত্রীকে সবসময় বেঁধে রাখবে, এই কারণে ওই ছেলেটি প্রতিদিন নিজের স্ত্রীকে দড়ি দিয়ে বেঁধে রাখত। এরপরে ছেলেটি দোকানে যেত। আর এভাবেই সময় পার হতে থাকে। আর ওই ছেলেটির জীবনটা ধীরে ধীরে নষ্ট হতে শুরু করে, কারণ ওই ছেলেটি তার বাবার বলার প্রত্যেকটি কথার ভুল অর্থ বার করেছিল আর সেই অনুযায়ী কথাগুলো পালন করছিল। ধীরে ধীরে ছেলেটির ব্যবসা খারাপ হতে শুরু করে। দোকানে গ্রাহকের সংখ্যাও কমে যায়। যে ব্যবসাটা তৈরি করার জন্য ওই ছেলেটির বাবা অনেক বেশি পরিশ্রম করেছিল, মাত্র কয়েক মাসের মধ্যেই সেই ব্যবসাটাকে ছেলেটি সম্পূর্ণরূপে নষ্ট করে ফেলে। কিন্তু এখনও ছেলেটি বুঝতে পারছিল না যে তার সঙ্গে এমনটা কেন হচ্ছে। ছেলেটি অনেক বেশি চিন্তায় থাকা শুরু করে। আর প্রতিদিন মিষ্টি খাবার খাবার কারণে তার শরীরের ওজনটাও বাড়তে থাকে। এই কারণে ছেলেটির শরীরে অনেক অসুখ বাসা বেঁধে নেয়। আর ছেলেটি তার স্ত্রীকে বাড়িতে বেঁধে রাখার কারণে তার স্ত্রী রাগ করে তাকে ছেড়ে চলে যায়। ছেলেটি তার স্ত্রীকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই ওই ছেলেটির স্ত্রী রাজি হয়নি। দেখতে দেখতে ওই ছেলেটির অবস্থা অনেক খারাপ হয়ে যায়। আর এখন না তার কাছে কোনো ব্যবসা ছিল, না অর্থ ছিল, না তার স্ত্রী ছিল, আর না তার কোনো প্রতিবেশী ছিল। এছাড়া তার শরীরও ভালো ছিল না। ছেলেটি বুঝতেই পারছিল না যে তার সঙ্গে এই সব কিছু কেন হচ্ছে। আর এরপর থেকেই ছেলেটি মনে মনে তার বাবাকে দোষ দিতে থাকে আর বলে, বাবা, আপনি তো আমার সম্পূর্ণ জীবনটাই নষ্ট করে দিলেন। আপনার ওই 4টি কথা পালন করতে গিয়ে আজ আমি সর্বস্ব হারিয়ে ফেলেছি। এখন আমার কাছে না ব্যবসা আছে, না ধনসম্পদ আছে, না কোনো আত্মীয় স্বজন আছে, না আমার নিজের কাছে নিজের স্ত্রী আছে, এমনকি আমার শরীরও অনেক বেশি অসুস্থ। আপনার জন্যই আজ আমার সম্পূর্ণ জীবনটা নষ্ট হয়ে গেছে। যদি আমি আপনার ওই 4টি কথাকে পালন না করতাম, তাহলে হয়তো আমার জীবনটা আজ এমন হতো না। আর এটা ভেবেই ছেলেটি কান্না করা শুরু করে। আর একদিন ছেলেটি জানতে পারে পাশের গ্রামে একটি সন্ন্যাসী এসেছে। আর ওই সন্ন্যাসী প্রত্যেক মানুষের সমস্যার সমাধান বলে দিতে পারে। সমস্যা যত বড়ই হোক না কেন, সন্ন্যাসী সেই সমস্যার সমাধান অবশ্যই বার করে দেয়। এটা শুনে ছেলেটি ভাবে, একবার ওই সন্ন্যাসীর সঙ্গে দেখা করি, হতে পারে আমিও আমার সমস্যার সমাধানটা ওই সন্ন্যাসীর কাছেই পেয়ে যাব। আর এই আশার সঙ্গেই ছেলেটি ওই সন্ন্যাসীর কাছে গিয়ে পৌঁছায়। আর সন্ন্যাসীর কাছে গিয়ে সন্ন্যাসীর পা ধরে জোরে জোরে কান্না করা শুরু করে আর বলে, গুরুজি, এখন আপনিই আমাকে বাঁচাতে পারেন। আমার বাবা তো আমার সম্পূর্ণ জীবনটা নষ্ট করে দিয়েছে। আজ আমার যে পরিস্থিতি, এই সব কিছু আমার বাবার কারণেই হয়েছে। আমার বাবা আমাকে যেমনটা বলেছিল আমি তেমনই করেছিলাম। আমি একটি ভালো ছেলের মতো বাবার প্রত্যেকটা কথাকে পালন করেছি। আর দেখুন আমার বাবা আমার সঙ্গে কি করেছে। উনি মারা যাবার আগেও আমাকে ভুল কথা শিখিয়ে গেছে, আর তার পরিণামটা আমাকে আজ ভোগ করতে হচ্ছে।
এরপরে ওই সন্ন্যাসী ছেলেটিকে বলে, সবার আগে তুমি চুপ করো এবং তোমার সমস্ত কথা আমাকে খুলে বলো। তোমার সঙ্গে কি হয়েছে? তুমি এভাবে কান্না কেন করছো? তোমার এই চিন্তার কারণটা কি? এরপরে ছেলেটি সেই কাগজটিকে গুরুজির হাতে দিয়ে দেয়, যে কাগজে ছেলেটির বাবার বলা 4টি কথা লিখে রেখেছিল। গুরুজি ওই কাগজটি খুলে পড়া শুরু করে, আর ওই কাগজের লেখা কথাগুলো পড়ার পরে জোরে জোরে হাসতে শুরু করে, আর ওই ছেলেটিকে বলে, তুমি কত বড় বোকা! তোমাকে তোমার বাবা এই পৃথিবীর সব থেকে অমূল্য জ্ঞান দিয়ে গেছে, কিন্তু তুমি এই জ্ঞানগুলোকে বুঝতে পারোনি। আর তুমি বলছো তোমার বাবা তোমাকে ভুল রাস্তা দেখিয়েছে। তোমার বাবা তো তোমার পরীক্ষা নিচ্ছিল। যদি তিনি চাইতেন তাহলে এই সমস্ত কথাগুলোর অর্থ ভালোভাবেই তোমাকে বুঝিয়ে দিতে পারতেন, কিন্তু তিনি চেয়েছিলেন তুমি এই কথাগুলোর অর্থ নিজেই খুঁজে বার করো। আর আমি তোমার থেকে বড় বোকা আজ পর্যন্ত কাউকে দেখিনি। যার কাছে পৃথিবীর এত মূল্যবান জ্ঞান আছে, সে কিভাবে এতটা মূর্খ হতে পারে? যদি তুমি এই কথাগুলোর অর্থ বুঝতে, তাহলে তুমিও তোমার বাবার মতোই ধনী হতে, খুশিতে থাকতে এবং তোমার জীবনটাও অনেক সুখে কাটতো। কিন্তু তুমি এত বড় মূর্খ যে তুমি তোমার বাবার কথার ভুল অর্থ বার করেছো। আর এই কথার মধ্যে উনি তোমাকে যা বলেছে তুমি সেগুলো করা শুরু করে দিয়েছো। যদি তুমি এই কথাগুলোর অর্থ বুঝতে পারছিলে না, তাহলে তুমি কোনো জ্ঞানী মানুষকে জিজ্ঞেস করতে পারতে, কোনো একটি জ্ঞানী মানুষের কাছে থেকে এই কথাগুলোর অর্থ জানতে পারতে। এরপরে ছেলেটি বলে, গুরুজি, আপনি কি বলতে চাইছেন? আমি কি আমার বাবার কথাগুলোকে সঠিকভাবে বুঝতে পারিনি? যদিও এই কথাগুলোর মধ্যে বোঝার কি আছে, কারণ উনি তো সবকিছু পরিষ্কারভাবেই বলেছেন, আর আমি সেই কথাগুলোকেই সেভাবেই পালন করেছি। তাহলে এখানে আমি ভুল কি করলাম? এরপরে গুরুজি বলে, এখানে যে কথাগুলো বলা হয়েছে এই কথার পিছনে একটি গভীর অর্থ আছে, যে অর্থগুলো তুমি বুঝতে পারোনি। এই কারণেই তোমার জীবনটা আজ এমন হয়ে গেছে। কিন্তু এখনো সবকিছু শেষ হয়ে যায়নি, তোমার কাছে এখনো সময় আছে। তুমি যদি চাও আজ থেকে পরিশ্রম করে পুনরায় তুমি তোমার জীবনটাকে পরিবর্তন করতে পারবে। এরপরে ছেলেটি বলে, ঠিক আছে গুরুজি, দয়া করে আপনি আমাকে এই 4টি কথার অর্থ বুঝিয়ে দিন। এরপরে গুরুজি বলে, তোমার বাবা তোমাকে বলেছিল কাজে ছায়াতে যাবে এবং ছায়াতে ফিরবে। এর অর্থ হলো তোমাকে সূর্য ওঠার আগেই দোকানে পৌঁছে যেতে হবে এবং সূর্য ডোবার পরে তোমাকে বাড়ি ফিরে আসতে হবে, যাতে তুমি দোকানে বেশি সময় দিতে পারো, যাতে তোমার ব্যবসাটা আরো বড় হতে পারে। কিন্তু তুমি তো এই কথাটির ভুল অর্থ বুঝেছো। তুমি তো তোমার বাড়ি থেকে শুরু করে দোকান পর্যন্ত একটি প্যান্ডেল তৈরি করে দিয়েছো, যাতে তুমি ছায়ার মধ্যে আসতে পারো এবং ছায়ার মধ্যে যেতে পারো। এখন তুমিই বলো, তুমি কি তোমার বাবার ওই কথাটির সঠিক অর্থ বুঝতে পেরেছিলে? এটা শোনার পরে ছেলেটি জোরে জোরে কান্না করা শুরু করে, আর ছেলেটি বলে, গুরুজি, আমারই ভুল ছিল। আমি আমার বাবার এই কথাগুলোর ভুল অর্থ বার করেছি, আর এই কারণেই আজ আমি শেষ হয়ে গেছি। আমি সত্যিই অনেক মূর্খ। আমার বাবা মাকে অনেক মূল্যবান জ্ঞান দিয়ে গেছিলেন, কিন্তু আমি সেটা বুঝতে পারিনি। এরপরে গুরুজি দ্বিতীয় কথার অর্থটা বোঝাতে গিয়ে বলে, চামড়ার বাঁধ দেওয়ার অর্থ হলো তুমি তোমার বাড়িতে কুকুর অথবা বিড়াল পুষে রাখবে, কারণ এগুলো তোমার বাড়িকে চারিদিক থেকে রক্ষা করবে, যার কারণে তোমার বাড়িতে রাখা সম্পদ সুরক্ষিত থাকবে, আর তুমি নিশ্চিন্তে দোকানে কাজ করতে পারবে। কিন্তু তুমি এই কথার অর্থ কি বুঝেছো? তুমি তোমার বাড়ির দুটো দেওয়ালকে চামড়া দিয়ে ঘিরে দিয়েছো, যে কারণে চারিদিকে দুর্গন্ধে তোমার প্রতিবেশীরাও নিজের বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে গেছে। এরপরে গুরুজি তৃতীয় কথার অর্থ বোঝাতে গিয়ে বলে, মিষ্টি করে খাবার খাওয়ার অর্থ হলো যখন তোমার অনেক বেশি খিদে পাবে তখনই কেবল তুমি খাবার খাবে, তার আগেও খাবে না, তার পরেও খাবে না। যদি তোমার খিদে না থাকে আর তুমি যদি তখন কিছু খাও, তাহলে তুমি কখনোই ওই খাবারের গুরুত্বটা বুঝতে পারবে না। ওই খাবারটা কখনোই তোমার মিষ্টি মনে হবে না। ওই খাবার যত ভালোই হোক না কেন, তুমি ওই খাবারের গুরুত্বটা কখনোই বুঝতে পারবে না। কিন্তু যখন তোমার অনেক বেশি খিদে পাবে, সেই সময় যদি তোমাকে শুকনো রুটিও দেওয়া হয়, তাহলেও সেই খাবারটা অমৃতের থেকে কিছু কম মনে হবে না। সেটাকে তুমি অনেক ভালোবেসে খাবে, আর ওই খাবারটা তখন তোমার মিষ্টি মনে হবে। আর এই কারণেই তোমার বাবা বলেছিল খাবার মিষ্টি করে খাবে, যাতে তোমার স্বাস্থ্য ভালো থাকবে। কিন্তু তুমি এই কথাটার ভুল অর্থ বার করেছো, আর তুমি রোজ মিষ্টি খাবার খাওয়া শুরু করেছো, যে কারণে তোমার ওজনটা বেড়ে গেছে, আর এই কারণে তোমার শরীরে অনেক রোগ প্রবেশ করেছে। এরপরে গুরুজি চতুর্থ কথাটির অর্থ বোঝাতে গিয়ে বলে, স্ত্রীকে বেঁধে রাখার অর্থ এটা নয় যে তুমি রোজ দড়ি দিয়ে তোমার স্ত্রীকে বেঁধে রাখবে, বরং এর অর্থ হলো যখন তোমাদের মধ্যে কোনো একটি কথা নিয়ে মতপার্থক্য তৈরি হবে, তখন তুমি তোমার স্ত্রীর হাতটা ছেড়ে দেবে না। নিজের সম্পর্ককে সবসময় বেঁধে রাখা খুবই দরকার, নিজের সম্পর্ককে খুলে দেওয়া উচিত নয়। তা না হলে ওই সম্পর্কটা তোমার হাত থেকে দূরে চলে যাবে। আর আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ ঠিক এই ভুলটাই করে থাকে, আর এই কারণেই অনেকে নিজের সম্পর্ককে হারিয়ে ফেলে। আর এই ভুলটা তুমিও করেছো। তুমি তো তোমার স্ত্রীকে দড়ি দিয়ে বেঁধে রেখেছিলে, তাহলে সে কি করে তোমাকে ক্ষমা করবে? আর এটাই হলো কারণ যে তোমার স্ত্রী তোমাকে ছেড়ে চলে গেছে। তুমি তোমার স্ত্রীর সঙ্গে যেটা করেছো সেটা ক্ষমাযোগ্য নয়, কিন্তু তোমাকে তোমার স্ত্রীর কাছে ক্ষমা চাওয়া দরকার, কারণ তুমি অনেক বড় ভুল করেছো।
আর তাই তুমি যাও আর তোমার স্ত্রীর কাছে ক্ষমা চাও। আর এই ছিল ওই 4টি কথা যা তোমার বাবা তোমাকে বোঝাতে চেয়েছিল, কিন্তু তুমি এই প্রত্যেকটি কথার ভুল অর্থ বুঝেছ। আর এই কারণেই তোমার অবস্থাটা আজ এমন হয়ে গেছে। কিন্তু এখনো তোমার কাছে অনেক সময় আছে। যদি তুমি আজ থেকেই এই 4টি কথাকে সঠিকভাবে পালন করা শুরু করো, তাহলে তুমি তোমার জীবনে আরও একবার সেই সব কিছু অর্জন করতে পারবে যাই কিছু তুমি হারিয়েছ। এটা বলেই গুরুজি চুপ হয়ে যায়, আর ছেলেটিও নিজের সমস্ত ভুলগুলো বুঝতে পারে। ছেলেটি ওই গুরুজিকে প্রণাম করে আর পুনরায় নিজের বাড়িতে ফিরে আসে। ছেলেটি পুনরায় এই 4টি কথাকে নিজের জীবনে পালন করা শুরু করে, আর ধীরে ধীরে ছেলেটির জীবন পরিবর্তন হওয়া শুরু হয়ে যায়। ছেলেটি পুনরায় নিজের ব্যবসা বড় করে নেয়। ছেলেটি নিজের স্ত্রীকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসতে সফল হয়ে যায়, আর ছেলেটির জীবন আনন্দে ভরে ওঠে। একবার গৌতম বুদ্ধের প্রিয় একটি শিষ্য, যার নাম ছিল আনন্দ, সে কোথাও যাচ্ছিল। আর রাস্তায় ওই শিষ্যটি দেখতে পায় একটি মধ্যবয়সের মানুষ একটি পাথরের উপরে বসে কান্না করছে। এটা দেখে আনন্দ সেখানেই দাঁড়িয়ে পড়ে, আর ওই লোকটির কাছে গিয়ে লোকটিকে তার দুঃখের কারণ জিজ্ঞেস করে। ওই লোকটি নিজের চোখের জল মোছে আর বলে, আমি এই পাশের গ্রামের একটি হতভাগা ব্যবসাদার। আমি যে কাজই করি সেই কাজই খারাপ হয়ে যায়। আমি ব্যবসা করার জন্য আমার মা এবং আমার স্ত্রীর সোনার গহনা বিক্রি করে দিয়েছি। আমি আমার পরিবারকে আজ হারিয়ে ফেলেছি, আর এমনকি এখন আমার বাড়ি ও আমার জমি জমিদারের কাছে বন্ধক রাখা আছে। আমার তো মনে হয় আমার ভাগ্যটাই খারাপ। ওই লোকটির কথা শুনে আনন্দ বলে, তোমাকে কে বলল যে তোমার ভাগ্যটা খারাপ? আমিও জানতে চাই তোমার ভাগ্যের মধ্যে কি খারাপ আছে। এরপরে ওই লোকটি বলে, আগে আমি চাষ করতাম, কিন্তু প্রতি বছরে আমার সেখানে লস হয়ে যেত। কখনো খরা চলে আসতো, আবার কখনো অতিরিক্ত বৃষ্টির কারণে ফসল নষ্ট হয়ে যেত। কখনো বনের পশু ফসল নষ্ট করে দিত, আবার কখনো পোকামাকড়ে ফসল নষ্ট করে দিত। আর এই কারণেই চাষ করে আমি আমার পরিবারকে ঠিক করে পালন করতে পারছিলাম না। আর এরপরে আমি চাষ করাটা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিই, আর ব্যবসা করার সিদ্ধান্ত নিই। আমি আমার স্ত্রীর সোনার গহনা বিক্রি করে আমার ব্যবসা শুরু করি, কিন্তু আমার ব্যবসা ঠিকভাবে চলেনি। শুরুর দিকে আমার পরিবারের লোকজন আর্থিকভাবে আমাকে সাহায্য করছিল, কিন্তু যখন আমার লোকসানের পরিমাণটা বাড়তে থাকে, আমার পরিবারের লোকজনও আমার সাথ ছেড়ে দেয় আর আমার থেকে দূরে চলে যায়। এখন তো তারা আমার দিকে তাকাতে পর্যন্ত রাজি নয়, আর আমার পরিবারের আজ এই অবস্থার জন্য তারা আমাকেই দায়ী করে। আর এখন আমার তো এই জীবনটাই ব্যর্থ মনে হচ্ছে। আমার মনে বারবার এই কথাটা আসে, আমি আমার জীবনটাকেই শেষ করে দেব। আর আজ আমি এখানে নিজেকে শেষ করে দেবার জন্য এসেছিলাম, কিন্তু আমি সাহস করে উঠতে পারিনি, আর এই কারণেই পাথরের উপরে বসে কান্না করছি। অন্যদিকে আমার আর একটি বন্ধু আছে, সেও আমার সঙ্গে ব্যবসা শুরু করেছিল, কিন্তু তার ব্যবসাটা ভালোভাবে চলা শুরু করে। সে অনেক বেশি আগে চলে যায়, আর আমি পিছনেই থেকে যাই। আর আমার এই অসফলতার কারণে ওই বন্ধুটা এখন সবসময় আমাকে ছোট দেখানোর চেষ্টা করে। আর আমার বাড়িতে এসে সে তার সফলতার বড় বড় কথা শুনিয়ে যায়। আমার পরিবারের লোকজনকে সে বলে কিভাবে সে পরিশ্রম করে এত বড় ব্যবসা তৈরি করে নিয়েছে। আর এই সমস্ত কথা আমার পরিবারের লোকজন শুনে আমার বন্ধুর তো প্রশংসা করত, কিন্তু আমার জন্য খারাপ কথা বলতো। আমার স্ত্রী এবং আমার মা কথায় কথায় আমাকে অপমান করত, যা শুনে আমার অনেক বেশি দুঃখ হতো। আর অনেকবার নিজের এই ব্যর্থতার জন্য আমার অনেক বেশি রাগও হতো, কিন্তু আমি কিছুতেই বুঝতে পারছি না এখন আমি কি করব। এটা শোনার পরে আনন্দ জিজ্ঞেস করে, তোমার কোন কথাটার দুঃখ? তোমার কি অসফল হওয়ার দুঃখ, নাকি তোমার বন্ধু সফল হয়ে যাওয়াটার দুঃখ? এই প্রশ্নটা শোনার পরে ওই লোকটি চিন্তায় পড়ে যায়, আর এরপরে বলে, যদি সত্যি বলি তাহলে আমার অসফল হওয়ার জন্য আমার ততটা দুঃখ নেই যতটা আমার বন্ধুর সফল হয়ে যাবার কারণে আমার দুঃখ হচ্ছে। এরপরে আনন্দ দ্বিতীয় প্রশ্ন জিজ্ঞেস করে, যদি তোমার বন্ধুটা ব্যবসাতে অসফল হয়ে যেত আর তুমি যদি ব্যবসাতে সফল হয়ে যেতে, তাহলে কি তুমি খুশিতে থাকতে? তখন ওই লোকটি বলে, হ্যাঁ অবশ্যই, আমি অনেক বেশি খুশিতে থাকতাম। এরপরে আনন্দ বলে, এর অর্থ হলো তোমার খুশিটা তোমার বন্ধুর উপরে নির্ভর করছে। যদি সে চায় তাহলে সে তোমাকে খুশি করতে পারে, আবার যদি সে চায় তাহলে সে তোমাকে দুঃখীও করতে পারে। তুমি নিজে থেকে না খুশি হতে পারবে আর না দুঃখী হতে পারবে। ওই লোকটি এই সমস্ত কথা শুনে কিছুক্ষণের জন্য চিন্তায় পড়ে যায়, আর এরপরে বলে, আপনার কথা শুনে আমার মনের মধ্যে আশা তৈরি হচ্ছে। তখন আনন্দ বলে, যখন আমরা কারোর উপরে আশা করি তখন আমরা তার উপরে নির্ভর হয়ে পড়ি, আর তখন আমাদের খুশি ও দুঃখটা তার উপরে নির্ভর হয়ে যায়। তাই সব থেকে ভালো হলো তুমি কেবলমাত্র নিজের উপরেই আশা রাখো। আর যখন তুমি এমনটা করবে এবং সততার সঙ্গে পরিশ্রম করবে, তখন তুমি সফলতাটা অবশ্যই পাবে। তোমার মনে হয় যে তোমার বন্ধু তোমাকে অপমান করার জন্য আসে, তোমাকে দুঃখী করার জন্য আসে, কিন্তু যদি তুমি সততার সঙ্গে বিচার করো তাহলে দেখতে পাবে তোমার বন্ধু তো সব সত্যি কথাই বলে। সে যে পরিশ্রম করেছে তার কথাই তো সে বলে। তুমি তোমার ওই বন্ধুর কথাগুলো থেকে অনেক কিছু শিখতে পারবে। তোমার তো এই জন্য তোমার বন্ধুকে ধন্যবাদ দেওয়া উচিত যে তুমি ঘরে বসেই এত এক্সপিরিয়েন্স পেয়ে যাচ্ছ।
তুমি ওই এক্সপিরিয়েন্সগুলোকে নিজের কাজে ব্যবহার করো। তুমি নতুন করে শুরু করো, সততার সঙ্গে কর্ম করো, হার মেনে নিও না। একদিন তুমিও সফলতা অবশ্যই পাবে। আজ তুমি যেটাকে তোমার খারাপ সময় বা খারাপ ভাগ্য বলছো, একদিন এটা পরিবর্তন হয়ে যাবে, আর এর সঙ্গে তোমার চিন্তাটাও পরিবর্তন হয়ে যাবে। আর দেখবে, যখন তোমার ভালো সময়টা শুরু হয়ে যাবে, তখন তোমার বন্ধু তোমাকে তার সফলতার গল্প শোনাবে না, বরং সে তখন তোমাকে তার অসফলতা এবং সমস্যার কথা শোনাবে, যাতে তুমি তার কথাগুলো শুনে ভ্রমের মধ্যে পড়ে যাও, যাতে তোমার আত্মবিশ্বাসটা কম হয়ে যায়, আর তুমি যেন ভুল সিদ্ধান্ত নিয়ে নাও। কিন্তু ওই সময় তোমাকে তোমার বুদ্ধি ব্যবহার করতে হবে, তোমাকে নিজের উপরে বিশ্বাস রাখতে হবে। যেমন আজ তোমার বন্ধু তোমাকে দুঃখী করার জন্য আসে, একইভাবে ওই সময় তোমার বন্ধু তোমাকে দুঃখী করার জন্যই আসবে। কারণ তোমার বন্ধুকে দুঃখে দেখে যদি তোমার মজা আসে, একইভাবে তুমি দুঃখে থাকলে তোমার বন্ধু মজা পাবে। এরপরে লোকটি বলে, আপনি ঠিকই বলেছেন, কিন্তু আমার সব থেকে বড় দুঃখ হলো এটা যে আমার পরিবারের মানুষজন আমাকে বোঝে না। আমি তো আমার পরিবারের জন্যই এত কিছু করতে চেয়েছিলাম, আমি আমার পরিবারের লোকজনকেই খুশিতে রাখতে চেয়েছিলাম, কিন্তু তারাও আমাকে কখনো বোঝার চেষ্টা করেনি, আমাকেই সবসময় ভুল প্রমাণ করেছে। আর কিছুদিন থেকে তো আমার পরিবারের লোকজন আমাকে কথা পর্যন্ত বলে না। এরপরে আনন্দ ওই লোকটিকে বোঝানোর জন্য বলে, আমরা সব সময় চাই আমরা যাই কিছু করব তার জন্য অন্য মানুষগুলো আমাদের প্রশংসা করবে, কিন্তু বাস্তবে এমনটা হয় না। মানুষ আমাদের চেষ্টার প্রশংসা করে না, আর এই কারণেই আমরা দুঃখী হয়ে যাই। আমাদের এটা মনে হওয়া শুরু হয় যে আমাদের বন্ধু, আমাদের আত্মীয় সবাই স্বার্থপর। কিন্তু যদি তুমি কাউকে তোমার পরিবার মনে করো, আর তার জন্য যদি তুমি সত্যিই কিছু করতে চাও, তাহলে তুমি কেন এমনটা চিন্তা করো যে তুমি অন্য কারোর জন্য কিছু করছো? বাস্তবে তুমি নিজের খুশির জন্যই সেগুলো করছো, কারণ তাদের খুশি দেখে তুমিও খুশি পাবে। আর যদি এমনটা করার সময় তুমি এটা মনে করো যে তুমি অন্যের জন্য কিছু করছো, তাহলে তুমি দুঃখেই থাকবে। কিন্তু যদি তোমার মনে হয় তুমি নিজের জন্য করছো, তাহলে তুমি খুশিতে থাকবে। কারণ যখন আমরা নিজের জন্য কিছু করি অথবা করার চেষ্টা করি, তখন এর জন্য আমাদের সান্ত্বনার প্রয়োজন হয় না। ওই লোকটি এই সমস্ত কথা শোনার পরে নিজের চেহারাটা পরিবর্তন হয়ে যায়। লোকটি বলে, আপনি একদম ঠিক বলেছেন, আমি বুঝতে পেরেছি এতদিন পর্যন্ত আমার ভাগ্যটা এই কারণে খারাপ ছিল কারণ আমি আমার নিয়ন্ত্রণটা অন্যের হাতে দিয়ে রেখেছিলাম। কিন্তু আজ এখন থেকে আমি আমার নিয়ন্ত্রণটা আমার হাতে রাখবো। আমি পুনরায় ব্যবসা শুরু করব, আমি সততার সঙ্গে পরিশ্রম করব, আর যতক্ষণ পর্যন্ত আমি সফলতা অর্জন না করব ততক্ষণ পর্যন্ত আমি শান্তিতে বসবো না। ওই লোকটির কথা শুনে আনন্দ একটু হাসে আর একটি ছোট্ট কৌটো দিয়ে বলে, এই কৌটোটিকে সবসময় নিজের সঙ্গে রাখবে। এই কৌটের মধ্যে এমন একটি মন্ত্র আছে যা তোমাকে বড় থেকে বড় দুঃখের মধ্যে থেকে বাইরে বার করে নিয়ে আসবে। কিন্তু এই কৌটোটিকে তখনই খুলবে যখন তোমার সমস্ত রাস্তা বন্ধ হয়ে যাবে, তুমি কোনো আশার আলো দেখতে পাবে না, আর তোমার মনে হবে যে এই সব কিছু ব্যর্থ, এই দুনিয়াটা ব্যর্থ, এই দুনিয়াতে বেঁচে থাকাটাও ব্যর্থ। এরপরে ওই লোকটি কৌটোটা নিয়ে আনন্দকে ধন্যবাদ দেয় আর নিজের বাড়ি ফিরে আসে। লোকটি নতুন উৎসাহের সঙ্গে পুনরায় নিজের ব্যবসা করা শুরু করে, আর এইবার তার ব্যবসাটা ভালোভাবে চলা শুরু হয়ে যায়। নিজের পরিশ্রম ও সততার কারণে কিছু বছরের মধ্যেই ওই লোকটি অনেক বড় ব্যবসাদার হয়ে যায়। তার পরিবারের সমস্ত মানুষগুলো তাকে ভালোবাসা শুরু করে, আর এই লোকটির জীবন অনেক শান্তির মধ্যে কাটতে শুরু করে। কিন্তু সময় এবং ভাগ্যের খেলাটা আজ পর্যন্ত না কেউ বুঝতে পেরেছে আর না কেউ বুঝতে পারবে। এটা সবসময় একই রকম ভাবে থাকবে না, এটা সবসময় পরিবর্তন হতে থাকে। ওই লোকটির জীবনেও পরিবর্তন আসে। ওই লোকটি যে রাজ্যে থাকতো সেই রাজ্যে তার পাশের রাজ্যের রাজা আক্রমণ করে দেয়, আর ওই আক্রমণের কারণে ওই লোকটির সমস্ত ধনসম্পদ লুট করে নেওয়া হয়। ওই লোকটির দোকান এবং বাড়ি পুড়িয়ে দেওয়া হয়। জীবন বাঁচানোর জন্য ওই লোকটি নিজের পরিবারকে নিয়ে রাজ্য ছেড়ে পালিয়ে যায়। লোকটির কাছে খাবার মতো কোনো কিছু ছিল না। কয়েকদিনের মধ্যেই লোকটির ছেলে অসুস্থ হয়ে পড়ে, আর এটা দেখে লোকটি পুনরায় অনেক বেশি দুঃখী হয়ে যায়, কারণ তার কাছে এতটুকু অর্থও নেই যে সে তার সন্তানের চিকিৎসা করাতে পারবে বা তার পরিবারকে খাবার খাওয়াতে পারবে। আর পুনরায় হতাশা ওই লোকটির জীবনে নেমে আসে। লোকটির মনে হওয়া শুরু হয়ে যায় তার জীবনটাই ব্যর্থ, এই পৃথিবীতে বেঁচে থাকাটাই ব্যর্থ। তখন হঠাৎ করেই ওই লোকটির সেই আনন্দের দেওয়া কৌটোটির কথা মনে পড়ে যায়। লোকটি অনেক কৌতূহলের সঙ্গে ওই কৌটোটিকে খোলে, আর ওই কৌটের মধ্যে একটি কাগজের টুকরো ছিল। ওই কাগজে কিছু লেখা ছিল, আর ওই কাগজটি পড়ার পরে লোকটির চোখে আশা জেগে ওঠে, আর লোকটি হাসা শুরু করে। ওই কাগজের মধ্যে লেখা ছিল, এই সময়টাও পার হয়ে যাবে। বন্ধুরা, এই গল্পটা আমাদেরকে এটাই শেখায়, সময়ের খেলাটা বোঝা অসম্ভব। সময় সবসময় পরিবর্তন হয়, তাই খারাপ সময় আমাদের নিরাশ হয়ে পড়লে হবে না, আত্মবিশ্বাস ধরে রাখতে হবে, কারণ সময় অবশ্যই পরিবর্তন হয়। আজ যদি আপনার সময়টা খারাপ থাকে, বিশ্বাস করুন কাল আপনার ভালো সময় অবশ্যই আসবে। একবার একটি ছেলে একটি গুরুর আশ্রমে গিয়ে পৌঁছায়।
আর আশ্রমের গুরুজিকে বলে যে গুরুজি, আমি আমার জীবনের অভ্যেসগুলোকে নিয়ে অনেক বেশি চিন্তাতে আছি। আমি আমার জীবনে অনেক কিছু করতে চাই, কিন্তু আমি আমার জীবনে কোনো কিছুই করতে পারছি না। আমি জীবনে অনেক বেশি সফল হতে চাই, কিন্তু আমি আমার খারাপ অভ্যেসগুলোকে কিছুতেই পরিবর্তন করতে পারছি না। আর সত্যি বলতে আমি এটাও জানি না যে জীবনে সফল হবার জন্য আমার ভিতরে কি কি অভ্যেস থাকতে হবে। আর আমি আমার খারাপ অভ্যেসগুলো ছেড়ে দেবার জন্য এবং সফলতার জন্য কি কি অভ্যেস আমার ভিতরে তৈরি করতে হবে সেটা জানার জন্য আমি আপনার কাছে এসেছি। দয়া করে আপনি আমাকে কোনো একটি উপায় বলে দিন। গুরুজি ওই ছেলেটির সমস্ত কথা শোনার পরে বলে, যেভাবে আমরা আমাদের খারাপ অভ্যেসের জন্য বাধ্য হয়ে যাই সেই কাজগুলোকে করতে, একইভাবে যদি আমরা কিছু ভালো অভ্যেস আমাদের মধ্যে তৈরি করতে পারি, তাহলে তখন আমরা ওই ভালো অভ্যেসগুলোর জন্য বাধ্য হয়ে যাব ভালো কাজগুলো করতে। আর বিশ্বাস করো, এই ভালো অভ্যেসগুলো তোমাকে জীবনে অনেক কিছু অর্জন করতে সাহায্য করবে। আজ আমি তোমাকে একটি মানুষের জীবনের সবথেকে ভালো 5টি অভ্যেস সম্পর্কে বলবো, যে অভ্যেসগুলো যদি তুমি তোমার মধ্যে তৈরি করতে পারো তাহলে এটা তোমাকে অনেক বেশি সফল তৈরি করবে। তুমি যে সফলতা অর্জন করতে চাও সেই সফলতাটা তুমি অর্জন করতে পারবে, আর তুমি তোমার জীবনে যা হতে চাও সেটা তুমি খুব সহজেই হতে পারবে। এখন আমি তোমাকে যে কথাগুলো বলতে যাচ্ছি, এই কথাগুলো কেবলমাত্র তুমি শুনেই ভুলে যাবে না, বরং এই প্রত্যেকটি অভ্যেসকে নিজের মনের মধ্যে ভালোভাবে বসিয়ে নেবে। আর ধীরে ধীরে এই অভ্যেসগুলো তুমি তোমার জীবনে নিয়ে আসবে, কারণ এই অভ্যেসগুলো না কেবলমাত্র তোমাকে সফল তৈরি করবে, বরং এই অভ্যেসগুলো তোমাকে এমন একটি মানুষ তৈরি করবে যাকে দেখে অন্য মানুষগুলো এটাই বলবে যে আমিও এই মানুষটার মতোই মানুষ হতে চাই। প্রথম অভ্যেস হলো সকালে দ্রুত ঘুম থেকে উঠে পড়া। তোমাকে প্রতিদিন সকালে দ্রুত ঘুম থেকে উঠে পড়ার অভ্যেস তৈরি করতে হবে। যদিও এই পৃথিবীতে সব থেকে ভালো কোনো একটি অভ্যেস থাকে তাহলে সেটা হলো এই সকালে দ্রুত ঘুম থেকে উঠে পড়ার অভ্যেস। আর এই অভ্যেসটাকে পৃথিবীর প্রত্যেকটা সফল মানুষ পালন করে থাকে। আর তাই যদি তুমি সকালে দ্রুত উঠে পড়ে নিজের দিনটাকে সুন্দর তৈরি করার জন্য কাজ করা শুরু করে দাও, তাহলে বিশ্বাস করো সারাটা দিনে তোমার সামনে এমন কোনো চ্যালেঞ্জ আসবে না যেটার তুমি মোকাবেলা করতে পারবে না। তোমার সকালের ওঠার অভ্যেসটা এটাই দেখায় যে তোমার মধ্যে কত বেশি ইচ্ছা শক্তি আছে, তোমার জন্য তোমার লক্ষ্য অর্জন করাটা কত বেশি গুরুত্বপূর্ণ। সকালে দ্রুত ঘুম থেকে ওঠার অর্থ হলো অন্যের থেকে অতিরিক্ত সময় পাওয়া, অন্যের থেকে অতিরিক্ত এনার্জি পাওয়া, অন্যের থেকে বেশি চেষ্টা করার সুযোগ পাওয়া, যা তোমাকে সবসময় অন্য মানুষের থেকে বেশি অর্জন করে দেবে। আর যদি এখন তুমি সকালে দেরিতে ঘুম থেকে ওঠা নিয়ে চিন্তার মধ্যে আছো, তাহলে তুমি আজ থেকে প্রতিদিন সকালে কেবলমাত্র 5 মিনিট আগে ওঠার চেষ্টা করো, আর কিছুদিন পরেই দেখতে পাবে তুমি সকালে দ্রুত ঘুম থেকে ওঠা শুরু করে দিয়েছো। দ্বিতীয় অভ্যেস হলো সবসময় নিজের লক্ষ্যের জন্য নতুন কিছু শিখতে থাকো। এটা হলো এমন একটি অভ্যেস যে অভ্যেসটা ওই প্রত্যেকটা মানুষের মধ্যেই দেখতে পাওয়া যায় যে মানুষগুলো তারা তাদের জীবনে সফল হয়েছে। সবসময় নিজের কাজ সম্পর্কে কিছু না কিছু শিখতে থাকো। তুমি তোমার জীবনে যাই কিছু শিখবে সেটা তোমার জীবনে কোথাও না কোথাও অবশ্যই কাজে আসবে। সফল মানুষগুলো তাদের স্বপ্নটা অর্জন করার জন্য অনেক রকমের চেষ্টা করে। নিজের স্বপ্নের সঙ্গে যুক্ত প্রতিটা কথাই তারা জানতে চায়, যে কথাগুলো তাদের স্বপ্ন পূরণ করার রাস্তাকে আরো সহজ তৈরি করে দেবে। এই পৃথিবীতে জ্ঞানের কোনো অভাব নেই, কিন্তু যে ক্ষেত্রে তুমি সফল হতে চাও তার সম্পর্কে যুক্ত জ্ঞানকে অর্জন করার জন্য তোমাকে সবসময় সজাগ থাকতে হবে। কারণ হতে পারে তুমি এমন কিছু শিখে যাবে যার কারণে তুমি এত বেশি অর্জন করে নেবে যতটা হয়তো তুমি কখনো কল্পনাও করনি। আর এই কারণে তোমাকে সবসময় একটি বাচ্চার মতো হয়ে শিখতে হবে। 3 নম্বর অভ্যেস, তোমাকে বেশি শুনতে হবে এবং অল্প কথা বলতে হবে। উপরওয়ালা আমাদেরকে 2টো কান দিয়েছেন এবং একটি মুখ দিয়েছেন, আর এটা এই কারণে দিয়েছেন যাতে আমরা বেশি শুনবো এবং অর্ধেক কথা বলবো। যে মানুষ কেবল কথা শোনে তার কখনোই কোনো ক্ষতি হবে না। যে অন্য মানুষের কথা শোনে সে সবসময় কিছু না কিছু শিখতে পারবে। কম কথা বলার অর্থ হলো নিজের এনার্জিকে কম নষ্ট করা, অন্য মানুষের সঙ্গে বিনা কারণে তর্ক না করা, অন্য কোনো মানুষের সামনে নিজেকে হালকা না করা, কারো সঙ্গে ফালতু কোনো কথা না বলা। যারা কম কথা বলে এবং বেশি কথা শোনে তারা সবসময় লাভের মধ্যেই থাকে। যারা কম কথা বলে তাদের মধ্যে গভীরভাবে চিন্তা করার ক্ষমতা অন্যদের থেকে বেশি থাকে। যখন একটি মানুষ কম কথা বলে তখন সে কোনো রকমের ফালতু কথা বলবে না। এছাড়া সে নিজের ভিতরের চিন্তাগুলোকে ভালোভাবে দেখতে পারবে, নিজের ভিতরের ক্ষমতাটাকে বুঝতে পারবে। আর একটি মানুষের ভিতরে এত বেশি ক্ষমতা থাকে যে ক্ষমতা দিয়ে কোনো লক্ষ্যকে খুব সহজেই একটা মানুষ চাইলেই অর্জন করতে পারে। তাই তোমাকেও কম কথা বলতে হবে এবং বেশি কথা শুনতে হবে, যাতে তুমি তোমার লক্ষ্য সম্পর্কে বেশি চিন্তা করতে পারো। সফল মানুষের 4 নম্বর অভ্যেস হলো সেই মানুষটিকে বোঝার চেষ্টা করবে যে মানুষটি আগামী 60 বছর পর্যন্ত তোমার সঙ্গে থাকবে। আর সেই মানুষটা আর কেউ নয়, সেটা হলে তুমি নিজেই। তুমি একবার নিজেকে প্রশ্ন করে দেখো, তুমি নিজেকে কতটা সময় দাও, তুমি তোমার অতীতে করা ভুলগুলো থেকে কতটা শিক্ষা অর্জন করো,
তুমি তোমার বর্তমানকে ঠিক করার জন্য কি কি করছো, তুমি তোমার ভবিষ্যৎটা ভালো করার জন্য এখন কি কাজ করছো, এখন তোমার জীবনে কি চলছে, তুমি কোথায় থেকে এসেছো, তুমি এখন কোথায় আছো, আর ভবিষ্যতে তোমাকে কোথায় যেতে হবে। তোমার জীবনের সবথেকে বড় প্রয়োজন এবং সবথেকে বড় চ্যালেঞ্জটা কি, তোমাকে তোমার থেকে ভালো অন্য কোনো মানুষ জানতে পারে না। যদি তোমাকে কেউ বোঝে, তারপরেও এই মুহূর্তে তোমার ভিতরে কি চিন্তা চলছে সেটা তুমি ছাড়া অন্য কেউ অনুভব করতে পারবে না। তাই তুমি প্রতিদিন অন্তত 10 মিনিট নিজেকে দেওয়া শুরু করো। আর ওই 10 মিনিটে তোমার কাছে অন্য কেউ থাকলে হবে না। ওই সময় না কোনো বই তোমার কাছে থাকবে, না কোনো কাজ থাকবে, না তোমার হাতে মোবাইল থাকবে। ওই সময় কেবলমাত্র তুমি এবং তোমার চিন্তা থাকবে। ওই সময় তুমি কেবলমাত্র একা থাকবে এবং নিজের সঙ্গে কথা বলবে, নিজেকে ভিতর থেকে জানার এবং বোঝার চেষ্টা করবে। সফল মানুষের 5 নম্বর অভ্যেস, দ্রুত সিদ্ধান্ত নেওয়া শেখো এবং দ্রুত কাজ করা শুরু করে দাও। এমন কতগুলো কাজ আছে যে কাজগুলো তুমি আজ পর্যন্ত পরে করব বলে রেখে দিয়েছো। এমন কত সিদ্ধান্ত আছে যে সিদ্ধান্তগুলো নেওয়া তোমার জন্য অনেক বেশি প্রয়োজন, কিন্তু তুমি কোনো সিদ্ধান্তই নিতে চাও না, তুমি কেবল সেগুলোকে পরে করব বলে রেখে দাও। বেশিরভাগ মানুষ কোনো একটি সিদ্ধান্ত নিতেই পারে না যে কোনো একটি কাজ সে করবে কি করবে না, কোনো একটি সম্পর্কের মধ্যে সে থাকবে কি থাকবে না, সে চাকরি করবে নাকি সে ব্যবসা করবে। বেশিরভাগ মানুষ সিদ্ধান্তই নিতে পারে না, আর সব সময় এরা কনফিউজের মধ্যে থাকে। তাই তোমাকে সিদ্ধান্ত নেওয়া শিখতে হবে। কোনো একটি সিদ্ধান্ত না নেওয়ার থেকে 1000 গুণে ভালো হলো তুমি কোনো একটি সিদ্ধান্ত নাও আর সেই সিদ্ধান্তটাকে সঠিক প্রমাণ করার চেষ্টা করো। আর যখন তুমি একবার সিদ্ধান্ত নিয়ে নেবে তখন দ্রুত কাজ করা শুরু করে দাও। এই পৃথিবীতে যত সফল মানুষ আছে তাদের সিদ্ধান্ত নেওয়া এবং তার উপরে কাজ করার মাঝের যে সময় সেটা শূন্য হয়। তাই যদি তুমি সকাল 8টার সময় কোনো সিদ্ধান্ত নিয়েছো, কোনো একটি কাজের পরিকল্পনা তৈরি করেছো, তাহলে তুমি ওই পরিকল্পনা অনুযায়ী কাজ করা শুরু করে দেবে। এরপরে গুরুজি বলে, এই 5টি অভ্যেস তুমি তোমার মধ্যে যদি নিয়ে আসতে পারো তাহলে তুমি তোমার জীবনে তোমার ইচ্ছে মতো সফলতা অর্জন করতে পারবে। এখন ওই ছেলেটি তার সমস্ত প্রশ্নের উত্তর গুরুজির কাছে থেকে পেয়ে যায়। এরপরে ওই ছেলেটি গুরুজিকে ধন্যবাদ দেয় এবং সেখান থেকে চলে যায়। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, তাই ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।